আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এই ভিডিওতে কথা বলবো লিঙ্গুইস্টিক্সের 100 পৃষ্ঠা। এই গাইড যারা ফলো করো, 100 পৃষ্ঠা থেকে একটি প্রশ্ন, হোয়াট ইজ অ্যাসিমিলেশন, মেনশন সাম রুলস অফ অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন জিনিসটা কি, এটার কিছু রুলস আছে, সেটা ব্যাখ্যা করো। এখানে অল্প একটুখানি দেওয়া আছে, তোমরা ভাবতে পারো যে ব্রড কোয়েশ্চেনে এটুকু লিখলে হবে কিনা। লিঙ্গুইস্টিক্সে আসলে ব্রড কোয়েশ্চেন অনেক সময় এর চেয়ে কম, 5-6 লাইন লিখলেও হয়ে যায়। শর্ট কোশ্চেনে ডিরেক্ট 4 লাইন লিখলেই 4 মার্কস হয়ে যায়। তো লিঙ্গুইস্টিক্সে কিন্তু লেন্থ নিয়ে টেনশন করা যাবে না, যতটুকু অ্যান্সার অতটুকু লিখলে হয়ে যাবে। তো এটা লিখলে ব্রড কোশ্চেন হয়ে যাবে। 100 পৃষ্ঠার 9 নং প্রশ্ন। তো অ্যাসিমিলেশন জিনিসটা কি? অ্যাসিমিলেশন জিনিসটা আমি আগে তোমাদের নিজের মতো করে একটুখানি বুঝাই দিই, খেয়াল করো। ধরো আমি তোমাকে যদি বলি যে গুড বয়, ইউ আর এ গুড বয়, জি খেয়াল করেন, গুড বয়। তো দেখো, আমার প্রথম শব্দের যে লাস্ট সাউন্ড সেটা হচ্ছে ডি, এবং লাস্ট শব্দের যে প্রথম সাউন্ড সেটা হচ্ছে বি। দুটোকে আমি যদি উচ্চারণের ক্ষেত্রে জুম করি, আমি এখানে উচ্চারণ করতেছি ডি, এখানে উচ্চারণ করছি বি, অর্থাৎ আমার প্রথমে ডি বলতে হচ্ছে, আবার বি বলতে হচ্ছে। গুড গুড বয়, গুড বয়। তো এটাকে ইংরেজরা মনে করে যে আমি যখন দ্রুত কথা বলতে যাবো, গুড বয় না বলে যদি বয় বলি, গুড বয়, গুড বয়, তাহলে এটা আরও দ্রুত বলা যায় বা একটু সুন্দর শোনা যায়। আমি জানি না সুন্দর শোনা যায় কিনা। তো ওদের ক্ষেত্রে ওরা বলে যে এই গুড বয় শব্দটাকে আমি এভাবে গুড বয় না বলে আমি বলতে পারি গুড বয়, গুড বয়, অর্থাৎ GOOBBOY। এই ডিটাকে বাদ দিয়ে দিল। তো ডিটাকে বাদ দিয়ে দিলে দেখো কি হচ্ছে, ডিটাকে বাদ দিয়ে দিলে এটার একটা আলাদা উচ্চারণ তৈরি হচ্ছে। বানানটা জরুরি না, মূলত হচ্ছে উচ্চারণটাই। এই যে আলাদা হয়ে গেল, একটা বর্ণকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে উচ্চারণও চেঞ্জ করে দিলাম। ডি ছিল, হয়ে গেল এটাও বি, এটাও বি, দুইটাই বি কিন্তু হয়ে গেল। তো এই যে একটা শব্দের উচ্চারণ বা সাউন্ড, এগুলোকে সাউন্ড বলে মূলত ফোনেটিক্সের ভাষায়। সাউন্ড যে চেঞ্জ হয়ে অন্য একটা সাউন্ড হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমাদের বি সাউন্ডটা চেঞ্জ হয়ে, ডি সাউন্ডটা চেঞ্জ হয়ে বি হয়ে গেল। তোমরা ভাবতে পারো যে এটা ফোনেটিক্সের মতো দেখা যাচ্ছে অনেক কিছু, ফোনেটিক্সের কিছু নেই এখানে। তাহলে দেখো ডি সাউন্ডটা চেঞ্জ হয়ে যে বি সাউন্ডে পরিবর্তন হলো। এখানে আমাদের যে পরিবর্তনটা ঘটছে এটাকেই বলা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানেই হচ্ছে প্রয়োজনের ভিত্তিতে উচ্চারণের সহজ হওয়ার কারণে যখন আমরা একটা ভাষা, একটা শব্দকে একটু বিকৃত করে উচ্চারিত করি, এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। যাদের হাতে এই বইটি আছে তারা একটু সংজ্ঞার দিকে খেয়াল করো, আপনিও খেয়াল করেন। সংজ্ঞাটা আমরা একটু দেখি, ওকে, বই থেকে আমরা একটু পড়ি, তোমরা খেয়াল করো। 100 পৃষ্ঠার 9 নং প্রশ্ন, অ্যাসিমিলেশন। অ্যান্সার, অ্যাসিমিলেশন জিনিসটা কি? অ্যাসিমিলেশন ইজ এ লিঙ্গুইস্টিক প্রসেস। অ্যাসিমিলেশন হচ্ছে ভাষার একটা প্রক্রিয়া বাই হুইচ, যেটার দ্বারা এ সাউন্ড বিকেম সিমিলার টু অ্যাডজাসেন্ট সাউন্ড। একটা শব্দ তার পার্শ্ববর্তী সাউন্ডের সিমিলার হয়ে যায়। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে ঠিক পাশে লেগে আছে। আমার গায়ের সাথে যদি দেয়াল লেগে থাকে, আই এম অ্যাডজাসেন্ট টু দিস ওয়াল, আমি একেবারে সাথে লেগে আছি, এরকম বোঝায়। তো অ্যাডজাসেন্ট সাউন্ড, দেখো এই গুড আর এই ডি এর অ্যাডজাসেন্ট সাউন্ড ছিল বি, তো এটা কি পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে। তো এটা কি বলা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন রুলস আর কজড বাই আর্টিকুলারি অর সাইকোলজিক্যালি প্রসেস। আর্টিকুলারি মানে উচ্চারণের কারণেও হতে পারে, মনস্তাত্ত্বিক কারণ, অর্থাৎ উচ্চারণ সুবিধা হচ্ছে এই কারণে এরকমটা ঘটে যায়। আবার আমরা মনে হচ্ছে যেন এরকমটা হলে ভালো হয়, মানে বিভিন্ন অনেক অনেক বছর ধরে এরকম চেঞ্জ হয়ে আসছে, পরেই এটাকে কিন্তু গ্রামাটিক্যালসের আওতায় নেওয়া হয়েছে। আবার এরকম রুলস থেকেই যে চেঞ্জ করি এরকমটা কিন্তু না, চেঞ্জ অলরেডি মানুষ অনেক বছর ধরেই করে থাকে, সেটাকে গ্রামারের একটা আওতায় নিছে। ওকে, সাইকোলজিক্যালি প্রসেস বিকজ উই ইনক্লাইন টু ইনক্রিজ দ্য এজ অফ আর্টিকুলেশন। এত কিছু দরকার নেই, দ্যাট ইজ টু মেক ইট ইজিয়ার টু মুভ আর্টিকুলেশন ওয়েন ইউ স্পিক। মানে আমাদের এরকমভাবে চেঞ্জ করলে হবে কি, আমরা যখন কথা বলি তখন আমাদের এই যে স্পিচ অর্গ্যানগুলো, কথা বলার যে অর্গ্যানগুলো, এটা আর একটু রিল্যাক্সড হয়, সহজে উচ্চারণ করা যায়। আরও বেশ কিছু উদাহরণ আমরা দিব। তো এই যে অ্যাসিমিলেশনটা যে ঘটে, আমি তোমাদের দেখাইলাম যে বাম পাশের শব্দটা ডান পাশের শব্দে পরিবর্তন হয়ে গেল। এটা আবার বিপরীতভাবে ঘটে, বাম পাশের শব্দ ডান পাশের শব্দেও পরিবর্তন হয়। তো এটার উপর ভিত্তি করে অ্যাসিমিলেশনটা হচ্ছে দুই প্রকার। অ্যাসিমিলেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে রিগ্রেসিভ অ্যাসিমিলেশন। রিগ্রেসিভ আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, তো প্রথমটা নিয়ে আমরা কথা বলবো, প্রোগ্রেসিভ, PROGRESSIVE, প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। তো দেখো এখানে
DOGS, ডগস। এখানে লিখছি হচ্ছে আমরা ডগস। প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন, প্রোগ্রেসিভকে বলা হয় আবার হচ্ছে লেফট টু রাইট, লেফট টু বামে থেকে ডানে যেটা যায়, অর্থাৎ আমরা প্রথমে যেটা দেখিয়েলাম সেটাও একটা প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। প্রোগ্রেস মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ আগেরটা পরেরটার মতো হয়ে যায়, সামনের দিকে যে বদলে যায়। মনে করো তুমি একজনের সাথে আসো একরকম, পরে আরেকজনের সাথে যে আরেক রকম হয়ে গেছো, চেঞ্জ হয়ে গেছো, এটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। তো দেখো এই যে ডগস শব্দটার এই যে এসটা আছে, এটা মূলত কি সাউন্ড? এটা হচ্ছে মূলত স সাউন্ড। স আবার আরেকটা ফোনেটিক্সে আরেক জিনিস, স হচ্ছে তোমার এরকম একটা ওয়ার্ড, তো সেগুলো না, এটা এস সাউন্ড, এরকম সাউন্ড। আমরা ফোনেটিক্সের শব্দ লেখার সময় একটু ব্র্যাকেট দেবো দুই পাশে, জাস্ট একটা ওয়ার্ডই মনে রাখেন, ফোনেটিক্সের আর কিছু মনে রাখার দরকার নেই। তো দেখো এই সাউন্ডটা আসলে কিন্তু এটা ডগস, কিন্তু এটা আমরা উচ্চারণ করার সময় আমরা বলি ডগস, 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 জি বাংলা জি টাইপের, এটাকে উচ্চারণ করি জয়ের মতো করে। তাহলে এই সাউন্ডটা চেঞ্জ হয়ে মূলত জি এর মতো বা জেড বলো তোমরা, জেডের মতো উচ্চারিত হয়ে যাচ্ছে। দ্য এন্ডিং এস ইজ অ্যাসিমিলেটেড টু জি বাই দ্য ইনফ্লুয়েন্স অফ প্রিসিডিং ভাওয়েল এই জি এর ইনফ্লুয়েন্সের কারণে, এই গয়ের কারণে এটা হচ্ছে এস। এখানে খেয়াল করো, ডগসে না হয়ে যদি DOCS হইতো, তাহলে দেখো এই এসটার উচ্চারণ হয় ডক্স, ডক্স, ডক্স। এটা কিন্তু এক্স্যাক্টলি এক্স এর মতো উচ্চারণ হয়ে যায়, এক্স এর মতো। এখানে জি থাকার কারণে এসটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? জি এর মতো উচ্চারণ হচ্ছে, ডগস, ডগস। বিভিন্ন জায়গায় আগের বর্ণের কারণে পরের বর্ণের শব্দের উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। তোমাদের বিশেষ মানে অনেক বেশি জানার দরকার নেই, এই শব্দটা মুখস্থ করে ফেলো যে ডগসের এস পরিবর্তন হয়ে জি বাংলার জি হয়ে যাচ্ছে। 1 মার্কস, 100%, 1 মার্কস না, এখানে তোমরা 2 মার্কস পেয়ে গেলে, প্রথম অংশের জন্য আরও 2, 4। লিঙ্গুইস্টিক্সে কিন্তু মার্কসগুলো খুবই কাটা কাটা মার্কস পারা যাবে। ওকে, তাহলে আমরা শিখলাম হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। এবার আমরা শিখবো হচ্ছে রিগ্রেসিভ অ্যাসিমিলেশন। রিগ্রেসিভ অ্যাসিমিলেশন, রিগ্রেসিভ মানে কি? অ্যান্টিসিপেটরি এখানে লেখা আছে, ওটা না জানলেও চলবে। এটা হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট, অর্থাৎ রাইট লাস্টের বর্ণটার আগের বর্ণের মতো উচ্চারিত হবে, লাস্টের বর্ণটা আগের বর্ণকে ফলো করে এটার মতো উচ্চারিত হবে, বা এটার মতো করে একটু সহজ হয়ে যাবে, ইনফ্লুয়েন্সড হবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে হচ্ছে মিস ইউ। তো মিস ইউ এ একইভাবে দেখো আমরা আরও একটা রুলস জানি, এই ইউ হোক বা এই ইউ, কোনো বর্ণের আগে এস এর আগে যদি হয় সেটা অনেকটা অন্যরকম হয়ে যায়। যেমন এডুকেশন, ডিটা হয়ে যায় জি এর মতো, এডুকেশন, এরকম অনেক ওয়ার্ডস আছে। এখানেও সেম, মিস ইউ না হয়ে হয় মিস ইউ, মিস ইউ। তো এই পুরো ডাবল এস দুটো এই ওয়াই এর কারণে, শুধুমাত্র ওয়াই এর কারণে, অর্থাৎ ডান পাশের বর্ণের কারণে আগের বর্ণ দুটো উচ্চারণ চেঞ্জ হয়ে যে কিসের মতো হচ্ছে? জয়ের মতো হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে স সাউন্ড বিকেম, এস সাউন্ড বিকেম লাইক এ জি সাউন্ড, জে। তাহলে দেখো রিগ্রেসিভে আমাদের কি হচ্ছে? এস সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, দ্য সাউন্ড এস ইন মিস ইজ চেঞ্জ টু এস, বা এটা স বলছে, বাই দ্য অ্যাসিমিলেশন অফ দ্য ফলোয়িং প্যালেটাল গ্লিড, যে এটা মূলত জি না, এটা এইরকম যে বর্ণটা আছে এটাকে ফোনেটিক্সের ভাষায় বলা হচ্ছে ইয়ে। এটার অদ্ভুত একটা ভাষা, কই গেল, একটু ভুল দেখিয়েছি। এটা মূলত হবে হচ্ছে তোমার এস সাউন্ড, বা এরকম যে সাউন্ডটা সেটা বড় হাতের এস দিয়ে বোঝা হচ্ছে এরকম স, অর্থাৎ এস সাউন্ডটা চেঞ্জ হয়ে স সাউন্ডের চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের কারণে? অনলি ফর দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য লাস্ট ওয়ার্ড ইউ, ইউ এর ইনফ্লুয়েন্সের কারণে এই এসটা ডাবল এস এর উচ্চারণ ছিল হচ্ছে এস এর মতো, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে বড় এস এর মতো বা স এর মতো, তালুবস্য এর মতো আর কি। দন্ত স পরিবর্তন হয়ে যায়, তালুবস্য হয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা গেছে কিছু? আগে যেরকমটা ছিল এটা জাস্ট অপোজিটটা। তো এটারও তোমরা উদাহরণটা মনে রাখবা, মিস ইউ। মিস ইউ তো মনে হয় লক্ষ লক্ষ বার তোমরা এই শব্দটা ব্যবহার করছো। জাস্ট এই বইয়ের যে দুটো আছে এই দুটো এক্সাম্পলই ব্যবহার করো, আর বেশি কিছু ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই প্রথম যে দুটো নিয়ে আমরা কথা বললাম এই দুটো হচ্ছে আপনার মেইন অ্যাসিমিলেশনের রুলস। তারপরের যে দুটো আছে এ দুটোও দেওয়া যায়, এ দুটো খুব একটা
জটিল না আরও সহজ, এগুলো আমরা আরও আগে থেকে জানি। 3 নাম্বারটা হচ্ছে রিসিপ্রোক্যাল। রিসিপ্রোক্যাল অ্যাসিমিলেশন। তো রিসিপ্রোক্যাল অ্যাসিমিলেশনের উদাহরণটা দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা একটা রুলস আছে যে এই ডি পরে যদি ইউ থাকে তাহলে আগেরটা জয়ের মতো উচ্চারণ হয়, জয়ের মতো উচ্চারণ হয়, যেটা বললাম যে এডুকেশন, কুড ইউ না হয়ে এখানে, ঠিক তো বলতেছি, হ্যাঁ, কুড ইউ, এটা আসলে উচ্চারণ করা বেশ জটিল। তো এখানে দেখো এই ডিটা কিন্তু আর ডি থাকতেছে না, এটা জেড হয়ে যাচ্ছে বা জ হয়ে যাচ্ছে। তো এটাকে এখানে কুড ইউ, ওরা এখানে এটাকে একটু চেঞ্জ করে লিখছে, এটা ফোনেটিক্সের ল্যাঙ্গুয়েজে লেখা। খেয়াল করেন কুড ইউটাকে কীভাবে আপনি ইনস্ক্রিপশন করবেন। ইনস্ক্রিপশন মানে হচ্ছে ফোনেটিক্সের ভাষায় প্রকাশ করা। এটা হচ্ছে ক ক, কে কিন্তু না ফোনেটিক্সের ভাষা, যেহেতু এরকম ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া থাকলে এগুলো সবই স্পিচ সাউন্ড। এটা হচ্ছে উ উ, তারপরটা কি আছে ডি ড, এটা বড় হাতের জ হচ্ছে ডাইরেক্ট জেডের উচ্চারণ। আর এটা হচ্ছে ইউ বা উ এর সাথে যদি আমরা আবার এটা লাগাই দেই, দুটো ডট লাগাই দেই, ডট দিলে হয় এটা কি হয়ে যায়, এটা হচ্ছে লং ভাওয়েল হয়ে যায়, ইউ লম্বা। এটা জাস্ট এটা উ পারা যাবে। ইউ কিন্তু এমনিতেই বোঝা যায়, ফোনেটিক্স যারা জানে না তারাও পারবে। এটা ক। তাহলে দেখেন কুড সাথে আবার জ আসতেছে, কুজ ইউ, ডিটা আসেই, হ্যাঁ, কুজ ইউ, এই ডি এর উচ্চারণটা আসলে আসবে না। তো এইটুকু আমি বলবো যে এইটুকু খাতায় জাস্ট 2-3 বার লিখবেন, এইটুকু লিখবেন ইনস্ক্রিপ্ট করে, এটুকু লিখবেন 2-3 বার লিখে জাস্ট এটুকু লিখবেন। দেন বইয়ে কিন্তু কিছুই লেখা নেই, জাস্ট ফর এক্সাম্পল কুড ইউ থেকে কুজ ইউ, আর কোনো এক্সাম্পল দেওয়া নেই, এটুকুর জন্যই ফুল মার্কস পাবেন। ওকে, এবং লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসোনেন্ট অ্যাসিমিলেশন। কনসোনেন্ট অ্যাসিমিলেশন বলতে কনসোনেন্টের সাথে কনসোনেন্টের যে অ্যাসিমিলেশনটা ঘটে। ফোর্থ, কনসোনেন্ট অ্যাসিমিলেশন। কনসোনেন্ট অ্যাসিমিলেশন এখানে আপনাদের জন্য 3টা উদাহরণ দেওয়া আছে। সুবিধা হচ্ছে এই 3টার মধ্যে আপনি যেটা ইচ্ছা 1টা বা 2টা যা পারেন ব্যবহার করবেন। বিফোর এ ভেলার কনসোনেন্ট, ভেলার একটা অর্গ্যানের নাম, ভেলার কনসোনেন্ট যেমন ক অ্যান্ড গ, এই দেখো ভেতর তালু থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় ভেলার। তোমরা যারা ভয়েস অফ আর্টিকুলেশনস এবং ম্যানার্স অফ আর্টিকুলেশনস পড়েছো তারা এটা ভালো বুঝবে, কিন্তু এত যারা পড়ো নাই তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, জানার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা যে ক এবং জি গ এই দুটো হচ্ছে আরবি হরফের মতো, যে গ ইন আইডিয়া ইজ নাম্বার আন, আমি আরবিতে কথা বললাম না ইংলিশে, বুঝলেন? ওকে, তো এই দুটো বর্ণকে যখন ইংলিশে আমরা লিখব তখন যেমন 10 কার্স, TEN 10 CARS, 10 কার্স, 10টা গাড়ি, এটাকে যখন আমরা দ্রুত সংক্ষেপে বলবো তখন হয়ে যায় 10 কার্স, অর্থাৎ এইটুকু উচ্চারণ এনটা দন্তন্য না থেকে অনুস্বারের মতো হয়ে যায়, ইং হয়ে যায় 10 কার্স। তো এখানে বলছে যে এই এনটা পরিবর্তিত হয়ে, এন মানে হচ্ছে ন দন্তন্য, পরিবর্তিত হয়ে এনের যে ডানটি লম্বা, এটা মূলত হচ্ছে একটা ফোনেটিক সিম্বল, এটার উচ্চারণ হচ্ছে ইং 10 কার্স, বা এরকম যে আসলে কেন উচ্চারণ হয় আমি নিজেও জানি না, আমাদের রুলসে যেটা পড়তেছি আর কি। তো তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, ও আচ্ছা, এটা পরিবর্তন হচ্ছিল মূলত যেখানে যে কে লিখে রাখছিলাম কার্সের ওই কে এর কারণে আগেরটা চেঞ্জ হয়েছে। পরেরটা আমরা পাবো হচ্ছে গুড গার্ল, এটা একেবারে প্রথমেই আমি দেখাইছিলাম, গুড গার্ল, অর্থাৎ আমাদের দেখো ড উচ্চারণ করতে হচ্ছে ডু, আবার গ উচ্চারণ করতে হচ্ছে, বেশ ঝামেলার একটা উচ্চারণ। তো এটাকে আমরা সহজে উচ্চারণ করতে পারি গুড গার্ল। এর তো কোনো পরিবর্তন লেখে নাই। আচ্ছা, এখানে পরিবর্তনটা হবে এরকম, এটাকেও এই ডিটা পরিবর্তন হয়ে এটাও জি এর মতো হয়ে যাবে, গুড গার্ল, অর্থাৎ ড এর মতো গুড এরকম উচ্চারণ না করে গুড গার্ল এভাবে উচ্চারণ করার কথা বলছে, এখানে লেখা আছে দেখো। তাহলে আমাদের দেখো এই ডি সাউন্ডটা, অর্থাৎ এটা কিন্তু ডি সাউন্ড, বস ডি সাউন্ড পরিবর্তন হয়ে জি সাউন্ড হয়ে যাচ্ছে, আপনাদের। হ্যাঁ,
ক্লিয়ার? আপনাদের কপাল ভালো যে এই বর্ণ খুব একটা পার্থক্য নাই, কিছু কিছু ওয়ার্ডস আছে সম্পূর্ণ আলাদা, যেমন এটা একটা বর্ণ, এটা হচ্ছে তালুবস্যর মতো উচ্চারিত হয়। তারপর কিছু আছে হচ্ছে চ, ছ, থেটা আছে, এরকম একটা আছে, থ, তারপর দ আছে। তো আপনাদের দেখেন ডিটা চেঞ্জ হয়ে জি হয়ে যাচ্ছে, গুড গার্ল, জি ডবল ও জি, গুগ, এরকম হচ্ছে গার্ল। ওকে, এবং লাস্ট যে উদাহরণ সেটা হচ্ছে দ্যাট কিড, দ্যাট কিড, দ্যাট কিড, এটাকে আমরা বলছি যে টি কে আমরা চেঞ্জ করে কে বানিয়ে দিচ্ছি, দ্যাট কিড, দ্যাট কিড, দ্যাট কিড, অর্থাৎ টিটার উচ্চারণ আমরা করবোই না, দ্যাট কিড, এরকমভাবে। তো এখানেও ট সাউন্ডটা চেঞ্জ হয়ে, ট সাউন্ড, এটা একটা সাউন্ড চেঞ্জ হয়ে ক সাউন্ড হয়ে যাচ্ছে। তো এই তিনটা উদাহরণ, তিনটে ওয়ার্ডসই মনে রাখবে, এবং পরিবর্তন হচ্ছে কি একেবারে ইজি, এটার প্রথম লেটার পরেরটার প্রথম লেটার। তো আশা করা যায় যে অ্যাসিমিলেশনটা তোমরা বুঝবে। অ্যাসিমিলেশন কি ক্লিয়ার? পারা যাবে? তবে হ্যাঁ, 2-3টা জিনিস একটু মুখস্থ করতে হবে। যদি দেখেন যে বেশি জটিল মনে হচ্ছে, পারতেছি না, বাদ, অন্যগুলো প্রিপারেশন নেন, একটা মোটামুটি মার্কস তারপরেও চলে আসবে। তবে আমার মনে হয় একটা কাজ করতে পারেন, ভিডিও আপনি আরও 2-3 বার করে দেখবেন, এবং এই কয়েকটা তো ওয়ার্ড এটা খাতায় একটু লিখবেন, ঠিক আছে? উদাহরণগুলো তাহলে মনে থাকবে। তোমাদের জন্য সেম পরামর্শ ক্যামেরা অন রেখেছি একই কারণে, যে ওনার সমস্যা মানে তোমাদের সমস্যা, সবার সমস্যা। তো এগুলো তোমরা একটু খাতায় প্র্যাকটিস করবে। আর ভিডিওটা তোমাদের মানে আমি বোঝাতে পারছি কিনা সেটা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে রাখবে, পরে অন্যান্য যে ভিডিওগুলো দেওয়া আছে আগের বা পরে সেগুলো দেখবে অবশ্যই চ্যানেল থেকে। আর হ্যাঁ, তোমার সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে রাখো আমার ভিডিওতে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন হয়ে থাকো অথবা পুরাতন। ভালো থেকো, আল্লাহ হাফিজ।